আচ্ছা, কোনটাতে প্রবলেম জিজ্ঞেস করেছিলাম? 13 নম্বরে কোনটাতে প্রবলেম? 13 নম্বরে কি কোনো প্রবলেম আছে? না থাকলে 14 নম্বরে যাই। বলো 14তে কোনটা প্রবলেম। জাম্মি হোসেন বলছে 14, 3, 4, 5। আচ্ছা ঠিক আছে, 14, 3, 4, 5 আমরা দেখি। 3 নম্বরে বলেছে যে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুড টাকা 1000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুকস। এন্ডিং ইনভেন্টরি মানে হচ্ছে আম, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য 1000 টাকা, কিন্তু হ্যাজ নট বিন রেকর্ডেড, রেকর্ড করা হয় নাই। তো সমাপনী মজুত পণ্য রেকর্ডই করা হয় নাই, মানে লেখাই হয় নাই। তো যদি কোনো এন্ট্রি লেখাই না হয়ে থাকে, যদি কোনো এন্ট্রি লেখাই না হয়ে থাকে, এটা নর্মাল যাবে না। একটা জিনিস লিখতে বাদ পড়ে গেছে, তার মানে এটা নর্মাল যাবে না। এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। সমাপনী মজুত পণ্যর নর্মাল জাবেদা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। কোনো কিছু যদি বাদ পড়ে যায় তাহলে নর্মাল যাবে না। 3 নাম্বারটা কি বুঝতে পেরেছি? এবার 4 নাম্বার। মাসুমা বলছে সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড কি শোনা যাচ্ছে না আমার? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। 4 নাম্বারটা হলো 10,000 টাকা পেইড বাই দ্য প্রোপ্রিয়েটর হ্যাজ বিন রেকর্ডেড অ্যাট সেলস। 10,000 টাকা মালিক পরিশোধ করেছে। প্রোপ্রিয়েটর মানে হচ্ছে মালিক। হ্যাজ বিন রেকর্ডেড অ্যাট সেলস, যেটা বিক্রয় নামে লিপিবদ্ধ করা হয়ে গেছে। টাকা পরিশোধ করেছে মালিক, কিন্তু সেটা লিপিবদ্ধ হয়ে গেছে আচ্ছা বলো তো, মালিক যদি কোনো টাকা ব্যবসায় নিয়ে আসে বা টাকা পরিশোধ করে, ক্রেডিট পাশে আমরা কি লিখি বলো তো? ক্রেডিট পাশে আমরা লিখি কি? মালিক যদি কোনো টাকা নিয়ে আসে, ক্যাপিটাল লিখি। ক্যাপিটাল, ভেরি গুড। মালিক যদি কোনো টাকা নিয়ে আসে আমরা ক্রেডিট পাশে ক্যাপিটাল লিখি। এখানে ভুল করেছে কি? সেলসে লেখা হয়ে গেছে। আচ্ছা, সেলসও তো আমরা ক্রেডিট করি তাই না? বিক্রি করলে ক্রেডিট করি না? তাহলে আমাদের ক্রেডিট করার কথা ছিল ক্যাপিটাল, কারণ মালিক টাকা পরিশোধ করেছে। মালিক টাকা পরিশোধ করলে ক্যাপিটাল ক্রেডিট হওয়ার কথা, কিন্তু সেলস ক্রেডিট করা হয়ে গেছে। তাহলে সেলস তো ক্রেডিট করার কথা ছিল না। তাহলে সেলস ভুল করে ক্রেডিট হয়ে গেছে, সেলস এখন ডেবিট করে দাও, আর ক্যাপিটাল ক্রেডিট করে দাও। তাহলে সেলস হবে ডেবিট আর ক্যাপিটাল হবে ক্রেডিট। আমরা এখানে তাই দিয়েছি, সেলস ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। 5 নাম্বারটা বলছে পারচেজ ফার্নিচার, টাকা 500 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেজ বুক। একটা ফার্নিচার কিনেছো 500 টাকা, কিন্তু লেখার সময় পারচেজ বই লিখে ফেলেছো 5,000 টাকা। উল্টাপাল্টা করে ফেলেছো। পারচেস অফ ফার্নিচার ওর টাকা 500, ফার্নিচার ক্রয় করেছো 500 টাকা, কিন্তু লেখার সময় পারচেজ বইয়ে লিখে ফেলেছো 5,000 টাকা। ফার্নিচার ক্রয় করলে ফার্নিচার ডেবিট হওয়ার কথা ছিল, ফার্নিচার ডেবিট 500 টাকা। কিন্তু ফার্নিচার তো লেখই নাই, লিখেছো পারচেস, আবার টাকা লিখেছো 5,000। তাহলে এখন সংশোধন করব, ফার্নিচার ডেবিট 500 টাকা। ফার্নিচার ডেবিট কত টাকা? 500 টাকা, কারণ এই যে ফার্নিচার কিনেছে 500 টাকা, ফার্নিচার ডেবিট 500 টাকা। পারচেস যে ডেবিট করেছি 5,000 টাকায়, এই যে পারচেস বুকে লিখেছি না, পারচেস বুক মানে ক্রয় বই, আর ক্রয় বই মানে ক্রয় ডেবিট করেছি। আবার বলছি, ক্রয় বইতে লেখা মানে ক্রয় হিসাব ডেবিট করা। তাহলে ক্রয় হিসাব তো এখানে আসারই কথা না, এখানে তো ফার্নিচার কিনেছি, ফার্নিচার ডেবিট হবে। কিন্তু ক্রয় কই থেকে আসলো? ক্রয় ভুল করে ডেবিট করে ফেলেছি, ক্রয় এখন ক্রেডিট 5,000। তাহলে ফার্নিচার ডেবিট 500 আর ক্রয় ক্রেডিট 5,000, তাহলে দুই পাশ তো মিললো না, ডেবিট পাশে কম হচ্ছে 4,500 টাকা। এই 4,500 টাকা আমরা দেখো অ্যাকাউন্টস পেয়েবল নামে লিখে দিয়েছি 4,500। তাহলে ফার্নিচার ডেবিট 500, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 4,500, আর পারচেস ক্রেডিট 5,000। এখন অ্যাকাউন্টস পেয়েবল কেন লিখলাম? কারণ আমরা যখন ক্রয় করেছি ক্রয়ের সাথে তো পাওনাদারেরই সম্পর্ক, অ্যাকাউন্টস পেয়েবলের সম্পর্ক। ক্রয়ের সাথে তো আর দেনাদারের সম্পর্ক না। স্যার, এটা কি ধারে ক্রয় করা হয়েছে? ধারে ক্রয় করা হয়েছে, রাইট। আমরা কখনোই রেক্টিফিকেশনে ক্যাশ লিখবো না, সবসময় ধারেই লিখবো। ঠিক আছে।
দেখো তো আর কোনো এন্ট্রিতে সমস্যা আছে কিনা। স্যার 13 নম্বরের 5 আর 6 নম্বরে একটু প্রবলেম ছিল। 13 কোনটায় সমস্যা বলো, 13? স্যার 5 আর 6। 5 এবং 6। ক্রেডিট পারচেস অফ গুডস ও 300 টাকা ফ্রম আলী। ক্রেডিট পারচেস মানে বাকিতে ক্রয়, আলী থেকে বাকিতে ক্রয় করা হয়েছে। আলী থেকে যদি ক্রয় করি তাহলে পারচেস ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আলী ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট টাকা 30, বলো তো ভুলটা কি করেছে। টাকা লিখতে ভুল করেছে। হুম, টাকা লিখতে ভুল করেছে কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে। বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয়ের জাবেদা জানি পারচেজ ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল আলী ক্রেডিট। ডেবিট পাশে ভুল করি নাই, এখানে ডেবিট পাশের কথা বলছে না, বলছে যে ক্রেডিট পাশে তুমি ভুল করেছো, 30 টাকা লিখেছো। ক্রেডিট পাশে তুমি 30 টাকা লিখেছো, ডেবিট পাশ ঠিক আছে। আচ্ছা, ক্রেডিট পাশে যদি তুমি কম টাকা লিখে থাকো, কত টাকা কম লিখেছো বলো তো। 270। 270 টাকা কম লিখেছো, তাহলে 270 টাকা আমি আবার লিখে দিব, যেহেতু কম লিখেছে, তাহলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 270। কিন্তু ডেবিট পাশে লিখবো কি, ডেবিট পাশে তো আমি ভুল করি নাই। সাসপেন্স হিসাব। সাসপেন্স, ভেরি গুড। তাহলে আমরা 5 নম্বরে করব সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 270 আর অ্যাকাউন্টস পেবল আলী ক্রেডিট 270। বুঝতে পেরেছো? তাহলে এক পাশের যদি ভুল হয় আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে করব। পরেরটা পড়ি। আর এখানে 30 টাকা, এটা কোথায় যাবে? ওখানে 30 টাকা আমরা আগে থেকে দিয়েছিলাম, বাকি 270 টাকা বাকি ছিল, ওইটা দিয়ে দিলাম। এখানে সাসপেন্স ডেবিট কেন হয়েছে? ভুলটা শুধু একদিকের না, ভুলটা শুধু ক্রেডিট পাশের না, ডেবিট পাশের তো আর ভুল না, ভুলটা শুধু ক্রেডিট পাশের। আমি 300 টাকা জায়গায় 30 টাকা লিখে ফেলেছি। এক পাশের ভুল হলে অনিশ্চিত হিসাব আসে, সাসপেন্স হিসাব আসে। তাহলে 270 টাকা কম লিখেছি, 270 টাকা এখন ক্রেডিট হবে, আর ডেবিট পাশে কি লিখবো, এই জন্য সাসপেন্স ডেবিট। এক পাশের ভুল হলে সাসপেন্স আসে, অনিশ্চিত আসে, ঠিক আছে। বুঝতে পেরেছি? 6 নম্বরটা বলছে ডিসকাউন্ট অফ টাকা 30 ওয়াজ ডিউলি ক্রেডিটেড টু রহিমস অ্যাকাউন্ট। 30 টাকা ডিসকাউন্ট করা হয়েছে, ডিউলি ক্রেডিটেড টু রহিমস অ্যাকাউন্ট, বাট ওয়াজ অমিটেড, অমিটেড মানে বাদ পড়া, টু রেকর্ড ইন দ্য ডিসকাউন্ট কলাম। বলছে 30 টাকার একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে রহিমকে, তো রহিমের অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করা হয়েছে, কিন্তু ডিসকাউন্ট কলামে বাদ পড়ে গেছে। আবার বলছি, 30 টাকার একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে রহিমকে, রহিমের কলামে ঠিকঠাক আছে, কিন্তু অমিটেড কোথায়, ডিসকাউন্ট কলামে সেটা অমিটেড। তাহলে যেহেতু ডিসকাউন্ট কলাম আমি লিখি নাই, তাহলে ডিসকাউন্ট তো আমরা জানি নর্মালি ডেবিট হয়, ডিসকাউন্ট ডেবিট। আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ কেন, কারণ এটা শুধু একদিকে বাদ পড়ে গেছে, শুধু ডিসকাউন্ট কলামে বাদ পড়ে গেছে, রহিমের অ্যাকাউন্টে ঠিকঠাক মতো লেখা হয়েছে, বলছে ডিউলি ক্রেডিটেড টু রহিমস অ্যাকাউন্ট, রহিমের অ্যাকাউন্টে ঠিক আছে, অমিটেড টু ডিসকাউন্ট কলাম, তাহলে ডিসকাউন্ট কলামে বাদ পড়েছে। আমরা জানি ডিসকাউন্ট ডেবিট হয়, এই জন্য ডিসকাউন্ট ডেবিট আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। দেখো এটা বুঝতে পারলে কিনা। স্যার সাসপেন্সকে শুধু টাকায় ভুল করলে হবে? বুঝি না, আবার বলো সাসপেন্সে। সাসপেন্সটা কি শুধু টাকার মধ্যে ভুল করলে তখন হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো এক পাশের ভুল হলে বা টাকায় ভুল হলে তখন আমরা সাসপেন্স দিব, ঠিক আছে। তাহলে 13 আর 14 নাম্বারটা আমরা সলভ করলাম, আমরা এখন 15 নাম্বারটা, 15 নাম্বারটা হোমওয়ার্ক দিব, 15 নাম্বারটা বাসায় করবা। ঠিক আছে, আমরা 16 নাম্বারে চলে যাব, 16 নাম্বারটা একটু পড়ো।
16 নাম্বারটা দেখো, বলতেছে দ্য সেলস বুক হ্যাজ বিন ওভারকাস্ট। আগে আমাকে বাংলা অর্থ বুঝতে হবে, ওভারকাস্ট মানে কি, কে বলতে পারবো ওভারকাস্ট মানে কি? মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন, ভেরি গুড। কে বললো মেঘাচ্ছন্ন ওভারকাস্ট? সিয়াম না সাইম? বেশি। জি। আচ্ছা, বৃষ্টি বললো কে? স্যার আমি। আচ্ছা বৃষ্টি, তোমার নাম কি? তোমার নাম কি বৃষ্টি? জি না স্যার, আমার নাম আখি। ওভারকাস্ট মানে হচ্ছে বেশি, যে 500 টাকা সেলস বেশি লেখা হয়েছে। আচ্ছা, তাহলে একজন বললো মেঘাচ্ছন্ন, আর একজন বলছে বেশি। ঘটনা কি হলো? আর আর কেউ কিছু বলবা? এই যে ফাতেমা আক্তার, মিম, মিম স্যার ওটা কিছু বলবা? বেশি হবে স্যার। এটা বেশি হবে না, তরিকুল বলছে এটা বেশি হবে। আর কেউ কিছু বলবা? তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে বেশি মেঘাচ্ছন্ন না? একজন হলো বেশি, একজন বললো মেঘাচ্ছন্ন, তাহলে বেশি মেঘাচ্ছন্ন। আরেকজন আকাশ বলো, তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে যায়। বেশি মেঘাচ্ছন্ন আকাশ। তাহলে বিষয়টা দাঁড়ালো যে ওভারকাস্ট মানে হলো বেশি, ওভারকাস্ট মানে মেঘাচ্ছন্ন না। আর একটা আছে আন্ডারকাস্ট। তাহলে আন্ডারকাস্ট মানে কি? কম। কম। আন্ডারকাস্ট মানে হচ্ছে কম। কম। এখানে বলছে দ্য সেলস বুক হ্যাজ ওভারকাস্ট, বিক্রয় বইয়ে বেশি টাকা লেখা হয়েছে, 500 টাকা। বিক্রয় বইয়ে 500 টাকা বেশি লেখা হয়েছে। আমরা বিক্রয় কি ডেবিট করি না ক্রেডিট করি বলো তো? ক্রেডিট করি। বিক্রয় ক্রেডিট করি, তাহলে ক্রেডিট পাশে 500 টাকা বেশি লিখেছি, একদিকের ভুল। ক্রেডিট দিকে যদি 500 টাকা বেশি লিখি, ওই বেটারে এখন ডেবিট করে দিব। ক্রেডিটে 500 বেশি লিখেছি, এখন ডেবিট করে দিব। তাহলে এটার সাথে এক এক তরফার ভুল হইলে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। দেখো বুঝছো কিনা। ভাইয়া আবার একটু বুঝাই দেন। আমি বললাম যে এই যে নর্মালি এটা হচ্ছে সেলস বুক, সেলস বুক মানে বিক্রয় বই। তো বিক্রয় তো আমরা নর্মালি ক্রেডিট করি, বিক্রয় আমরা নর্মালি ক্রেডিট করি। এখানে বলছে বিক্রয় ওভারকাস্ট বেশি লেখা হয়েছে 500 টাকা। তো বিক্রয় বেশি লেখা হয়েছে মানে কোন দিকে বেশি লেখা হয়েছে? তো বিক্রয় তো ক্রেডিট দিকে বসে, তার মানে ক্রেডিট দিকে 500 টাকা বেশি লিখেছি। তো বেশি লেখার কারণে এখন আমি ডেবিট করে দিব। এটা সমাধান করার জন্য আমি ডেবিট করে দিব। আগে যদি ক্রেডিট দিকে বেশি লিখে, এখন ডেবিট করে দিব, তাহলে 500 টাকা। আর অনিশ্চিত হিসাব ক্রেডিট, কারণ এটা এক পক্ষের ভুল। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, পরেরটা আসো। দ্য কস্ট অফ রিপেয়ার অফ অফিস রুম টাকা 200 হ্যাজ বিন চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট। একটা রিপেয়ার খরচ, অফিস রুমের রিপেয়ার খরচ, এটা কিন্তু এক ধরনের ব্যয়। একটা অফিস রুমের রিপেয়ার খরচ হচ্ছে এক ধরনের ব্যয়। জাবেদা হয় রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট এরকম। কিন্তু ভুল করে 200 টাকা হ্যাজ বিন চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট। ভাইয়া বলো, তোমার কিছু বলবা? রিপেয়ার খরচ ভুল করে বিল্ডিং হ্যাঁ অ্যাকাউন্টের মধ্যে লিখে ফেলেছে। ভাইয়া, বলছি সাসপেন্স অ্যাকাউন্টস মানে তো অনিশ্চিত হিসাব। হ্যাঁ। হুম। স্যার এখানে রিপেয়ার এক্সপেন্সটা সম্পদ হিসেবে যায় না কেন? রিপেয়ার এক্সপেন্স সম্পদ হিসাবে যাবে না, যদি সংস্থাপন ব্যয় থাকতো তাহলে সম্পদ হিসাবে যাইতো। রিপেয়ার তো সংস্থাপন না, রিপেয়ার মানে হচ্ছে মেরামত। মেরামত কখন করি? 1 বছর পরেও করতে পারি, 2 বছর পরেও মেরামত করতে পারি, তখন তো সম্পদ হিসাবে যাবে না, তখন সেটা সার্ভিস খরচ হিসাবে যাবে। তাহলে রিপেয়ার হচ্ছে এক ধরনের খরচ। তাহলে রিপেয়ার এক্সপেন্স ডেবিট হওয়ার কথা, কিন্তু ভুল করে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট করে ফেলছো, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট এখন ক্রেডিট হবে, রিপেয়ার এক্সপেন্স ডেবিট হবে। এই জন্য রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর বিল্ডিং ক্রেডিট। তাহলে কি শিখলাম? যে দ্য কস্ট অফ রিপেয়ার অফিস রুম, একটা অফিস রুমের রিপেয়ার খরচ 200 টাকা। তাহলে রিপেয়ার ডেবিট হওয়ার কথা, কিন্তু ভুল করে বিল্ডিং ডেবিট করে ফেলেছে, তাহলে বিল্ডিং এখন ক্রেডিট হয়ে যাবে, রিপেয়ার ডেবিট হয়ে যাবে। পরেরটা বলছে পেমেন্টটা 2000 টাকা টু অ্যান অ্যাকাউন্টস পেবল, পাওনাদারকে 2000 টাকা পেমেন্ট হ্যাজ বিন ডেবিটেড টু পার্চেজ অ্যাকাউন্ট। আমরা যদি পাওনাদারকে টাকা পরিশোধ করি, তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট হওয়ার কথা,
আবার বলছি, পাওনাদারকে টাকা পরিশোধ করলে অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, কিন্তু এখানে বলছে ভুল করে ডেবিট করা হয়েছে পারচেসকে, ভুল করে পারচেসকে ডেবিট করা, তা পারচেস ক্রেডিট করে দাও, আর অ্যাকাউন্টস পেবল কে ডেবিট করতে হবে, ডেবিট করে দাও। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেস ক্রেডিট। পরেরটা দেখো, গুডস ওথ 1000 টাকা, রিটার্ন টু সাপ্লায়ার্স। 1000 টাকা মূল্যের পণ্য ফেরত দেওয়া হয়েছে তাহেরকে, ইন দ্য সেলস বুক অ্যাজ ক্রেডিট সেলস। মানে বিষয়টা হলো তাহেরকে যদি ফেরত দেয়, এটা হলো বিক্রয় ফেরতে যাবে না, তাহেরকে ফেরত দিচ্ছে মানে বিক্রয় ফেরতে যাবে না, কিন্তু ভুল করে এন্টার্ড ইন দ্য সেলস বুক অ্যাজ এ ক্রেডিট সেলস, ভুল করে বাকিতে বিক্রয়ের জাবেদা দেওয়া হয়ে গেছে অ্যাজ এ ক্রেডিট সেলস। স্যার টু থাকলে তো ক্রয় ফেরত হবে না? টু আছে এখানে? ও হ্যাঁ, টু 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 ক্রয় ফেরত। জি স্যার। এটা হচ্ছে ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরতে জাবেদা না দিয়ে আমি বিক্রয় জাবেদা দিয়ে ফেলেছি, তার মানে ডাবল ভুল করে ফেলেছি। তাহলে এটা জাবেদা হবে, দেখো, আচ্ছা ক্রয় ফেরতের নর্মাল জাবেদা কি বলতো? ক্রয় ফেরতের নর্মাল জাবেদা কি? পারি না ক্রয় ফেরতের জাবেদা? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন ক্রেডিট। হ্যাঁ, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হুম, আর হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট। তাহলে আমরা দেখো এখানে অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট লিখেছি। আর যেটা ভুল করে সেলস বুক লিখে ফেলেছি, সেলস বুক মানে বিক্রয়ের জাবেদা, তা বিক্রয় জাবেদা তো হওয়ার কথা না, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা বিক্রয় জাবেদা। তাহলে এইটা যেহেতু ভুল করে লিখেছি, এটা এখন উল্টা করে লিখবো, দেখো যে সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে যেটা লেখার কথা সেটা আগে লিখবো, আর যেটা ভুল করে লিখেছি সেটা উল্টা করে জাবেদা দিব। সেলস এখন ডেবিট হয়ে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল এখন ক্রেডিট হয়ে যাবে। তার মানে এই ভুলটা কিন্তু ডাবল ভুল। ডাবল ভুল কেন? আমার ক্রয় ফেরতে জাবেদা হওয়ার কথা, তা আমি তো ক্রয় ফেরত দেইনি, বরং আমি বিক্রয়ের জাবেদা দিয়ে ফেলেছি, ধারে বিক্রয় জাবেদা দিয়ে ফেলেছি। পরেরটা দেখে, অ্যামাউন্ট অফ টাকা 700 উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটর, মালিক 700 টাকা উত্তোলন করেছে, তো উত্তোলন ডেবিট আর ক্যাশ ক্রেডিট হওয়ার কথা, কিন্তু এখানে বলতেছে হ্যাজ বিন ডেবিটেড ট্রেড এক্সপেন্স। উত্তোলনে ডেবিট না করে উত্তোলন করেছে, উত্তোলন ডেবিট হবে, কিন্তু ট্রেড এক্সপেন্স ডেবিট করে দিচ্ছে, তাহলে ট্রেড এক্সপেন্স এখন ক্রেডিট করে দাও আর উত্তোলন ডেবিট করে দাও, তাহলে উইথড্র ডেবিট আর ট্রেড এক্সপেন্স ক্রেডিট। এইভাবে আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে নর্মালি। স্যার এখানে 4 নম্বরে 2টা জাবেদা কেন হয়েছে? 4 নম্বরে 2টা হয়েছে কেন? কারণ পুরোটাই ভুল জাবেদা করেছি। আমাদের জাবেদা হওয়ার কথা ছিল ক্রয় ফেরতের জাবেদা, কিন্তু আমরা জাবেদা দিয়ে ফেলেছি বিক্রয়ের জাবেদা। তাহলে আমরা আগে যেটা লাল জাবেদা হওয়ার কথা ছিল সেটা লিখবো, আর যেটা ভুল করে জাবেদা দিয়ে ফেলেছি সেটা উল্টা করে জাবেদা দিয়ে দিব, এই জন্য ডাবল জাবেদা হয়ে গেছে। কিন্তু অন্যান্য এন্ট্রিতে তো এরকম ডাবল জাবেদা না, হয়তো কোনো একটা সংখ্যায় ভুল করেছে টাকার অ্যামাউন্টে, অথবা ডেবিট পাশে শুধু ভুল করেছে, অথবা শুধু ক্রেডিট পাশে ভুল করেছে, ভুলটাই একদিকের ছিল, কিন্তু এইখানে ভুলটা কি করেছে, পুরোটাই উল্টা ভুল করে ফেলেছে। তাহলে 17 নম্বরটা হোমওয়ার্ক দিয়ে দিই। স্যার দুই দিকে ভুল থাকলে দুই দিকেটাই দিব না? হ্যাঁ, ডাবল ভুল থাকলে ডাবল, দুটা জাবেদা হবে। তাহলে হোমওয়ার্ক 2টা দিলাম, এর আগেরটা 17 নম্বরটা, 18 নম্বরটা আমি নেক্সট ক্লাসে করাই দিব, সমস্যা নেই। তাহলে রেক্টিফিকেশন কিন্তু একটু হার্ড, হ্যাঁ, একদম সহজ অঙ্ক না। আমরা কিন্তু এই মাসে অনেকগুলো চ্যাপ্টার করব বলেছি, তো সবাই একটু সিরিয়াস থাকো, যাতে নিয়মিত ক্লাসগুলো করো, মিস করো না। আর পরীক্ষা আছে তোমরা তো সবাই জানো 10 তারিখে পরীক্ষা, 10 তারিখ, আবার বলছি 10 তারিখে পরীক্ষা নেওয়া হবে। 10 তারিখে অবশ্যই সবাইকে পরীক্ষা দিতে হবে, অবশ্যই সবাইকে পরীক্ষায় উপস্থিত থাকতে হবে, পরীক্ষা দিতে হবে 10 তারিখে। এবং যারা অনলাইনে পরীক্ষা দিবা, 350 টাকা মডেল টেস্ট ফি বলেছি, 10টা পরীক্ষা নিব, টোটাল 350 টাকা। এটা বিকাশ বা নগদে অবশ্যই পাঠিয়ে দিতে হবে। আমি একটা রোল নাম্বার দিয়ে দেবো, যারা ইনবক্স করেছো রোল নাম্বার এখনো অনেককে দেওয়া হয় নাই, সো তাদেরকে একটা অ্যাডমিট কার্ড দিয়ে দিব, অ্যাডমিট কার্ড দিয়ে ওই অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে হবে। সো মডেল টেস্ট পরীক্ষাটা বাধ্যতামূলক, এটা না দিলে তোমার যাচাই হবে না যে তোমার প্রবলেম গুলো কোথায় বের হচ্ছে, মানে তোমার ফাইনালের আগে এই প্রবলেম গুলো সলভ করে নিতে হবে, না হলে এই প্রবলেম সলভ করার আর কোনো সময় নেই। আমাদেরকে অবশ্যই এই প্রবলেম গুলো সলভ করে ফেলতে হবে, যে তোমার আসলে প্রবলেম কোথায়। তোমার কি টাইমিং নিয়ে লেখা টাইমিং নিয়ে প্রবলেম হচ্ছে, নাকি তুমি পয়েন্ট গুলো মনে রাখতে পারছো না, নাকি তুমি অঙ্কের অর্ধেক করার পরে অর্ধেক আটকায় যাইতেছো, মানে এই সব বিষয়গুলো বের হয়ে যাবে এই মডেল টেস্ট পরীক্ষা দিলে।
আর যদি এটাকে সিরিয়াসলি না নাও, যে থাক আমার তো পড়া হয় না, আমি মডেল টেস্ট পরীক্ষা না দিই, এরকম করলে আসলে তোমার আর পড়া হবে না ফাইনালের আগে। আর কারণ আমাদের যে সময় আছে, তোমার তোমার পড়ার মতো সময় নেই স্যার। তুমি যদি এই মডেল টেস্ট পরীক্ষা দাও, এটাই তোমার ফাইনালের প্রিপারেশন হয়ে যাবে। তো এই জন্য এটাকে, স্যার আমাদের ফাইনাল এক্সাম কি আগস্টেই হবে? ফাইনাল এক্সাম আগস্টেই হবে। তো এখন শেষ সময়ে মডেল টেস্ট গুলো ভালো করে দাও, এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে, অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? তো এটা, স্যার আমাদের এক্সাম কি সকালে নেওয়া হবে? না এক্সাম রাতে, এক্সাম রাতে নেওয়া হবে। ওখানে ভুল করে সকালে দিয়েছে, এক্সাম রাতে হবে, তোমাদের এক্সাম অবশ্যই রাতে। ঠিক আছে? এক্সামটা স্যার সিরিয়াসলি। জার্নালে কিছু আমি প্রথম দিন পরীক্ষা দিয়েছি কি, ইকুয়েশন, জার্নাল, অ্যাডজাস্টিং, ওয়ার্কশিট, আর হিস্ট্রির প্রথম 3টা অধ্যায়। এই যদি তুমি পরীক্ষায় না পারো, তাহলে তুমি ফাইনাল পরীক্ষা কিভাবে দিবা? তুমি যদি হিস্ট্রি স্যার 3টে অধ্যায় পড়ে শেষ না করতে পারো, তাহলে হিস্ট্রি 10টা অধ্যায় তুমি কিভাবে পড়ে পরীক্ষা দিতে যাবা? তুমি যদি এই অ্যাকাউন্টিং পরীক্ষা অংশগ্রহণ না সাবজেক্টে কি করতে পারো। অ্যাকাউন্টিং সাবজেক্ট কি 45 মার্কের পরীক্ষা হবে? হ্যাঁ, অ্যাকাউন্টিং 45 মার্কের পরীক্ষা হবে, হিস্ট্রি 35 মার্কের, টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। স্যার অ্যাকাউন্টিং এ কি থিওরি এক্সাম নেবেন? অ্যাকাউন্টিং এর যেই চ্যাপ্টার গুলোর অঙ্ক, ওই চ্যাপ্টারে থিওরি পড়তে হবে। থিওরি সাজেশন গ্রুপে দেওয়া আছে, সবার সেম সাজেশন থিওরি। তো ওখান থেকে প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। মাত্র কয়টা করে প্রশ্ন দেওয়া আছে অ্যাকাউন্টিং এ, যেগুলো ম্যাথ চ্যাপ্টার মনে হয় 3টা 4টা করে প্রশ্ন দেওয়া আছে, একবার করে দেখলেই তো হয়। থিওরি তো খুব বেশি দিব না, হয়তো বা 1টা 2টা থিওরি থাকতে পারে, তো অল্প করে দেখে নিলেই তো হয়। তো এই জন্য, স্যার শর্ট কোশ্চেন থাকবে? না কোনো শর্ট কোশ্চেন থাকবে না। খ বিভাগ অবলিক গ বিভাগ? হ্যাঁ হ্যাঁ, ন্যাশনালের জন্য খ, গ, গ বিভাগ, আর 7 কলেজের জন্য এদের হলো যেমন কোশ্চেন আসে পরীক্ষা এরকম, এদের কোনো ক বিভাগ থাকবে স্যার না। অ্যাকাউন্টিং এর জার্নাল কি মানে জেনারেল জার্নাল? জেনারেল জার্নাল, জেনারেল জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এইগুলো। ঠিক আছে? অ্যাডজাস্টিং থাকবে না? অ্যাডজাস্টিং থাকবে, ওয়ার্কশিট থাকবে, আর ইকুয়েশন, এই অথবা অথবা থাকবে। এরপরেও যদি পরীক্ষা না দাও তোমরা, তাহলে তোমরা ফাইনাল দিবা কিভাবে? আর পরীক্ষার ফি মাত্র 350 টাকা। এই ফিতে অ্যাডমিশনের সময় দেখো নাই তোমরা, ইন্টারের মডেল টেস্টের সময় দেখো না এক এক জায়গায় কত করে ফি নিছে? 2000 5000 টাকা করে ফি নিছে, আর আমাদের ফি মাত্র 350 টাকা। এই ফি দিয়ে যদি পরীক্ষা না দিতে পারো, তাহলে তোমরা কি শিখবো বলো? স্যার তাহলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কয়টা সাবজেক্ট পরীক্ষা হবে? প্রত্যেকের 10টা করে পরীক্ষা হবে, সবার, সব ডিপার্টমেন্টে 10টা করে পরীক্ষা হবে। আর স্যার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাজেশনটা কবে দিবেন? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, হিস্ট্রি 4টা তো দেওয়াই আছে। শুধুমাত্র তোমাদের আইবিটা, আর হচ্ছে ইকোনমিক্সটা, আর আইসিটি, এই 3টা মনে হয় আলাদাভাবে দিতে চাইছি। এই 3টা, বাকি যে সাজেশন আছে সেম সাজেশন, শুধু এই 3টা তোমাদের আলাদা দিতে হবে, ম্যানেজমেন্ট আর স্যার মার্কেটিং সেম ডিপার্টমেন্ট। সাজেশন, 4 সাবজেক্টে যে সেম সাজেশন দিয়েছেন ওইটাতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধ্যায় ভিত্তিকের কোনো প্রশ্নও মিল নাই, অধ্যায়ের আমাকে নামও একটু মিল নেই। সূচিপত্রটা পাঠাও, আমি চেক করে দেখাই দেবো না। আমাকে একটু সূচিপত্রটা পাঠাও তোমার বইয়ের বা তোমার সাজেশনের, আমি দেখিয়ে দেবো না যে কোনটা আছে আচ্ছা হয়তো। তাহলে যে কয়টা সাবজেক্ট ইতিহাস বাদে বাকিগুলো মিলছে না? আচ্ছা, আমাকে আমাকে দেখাও, আমি তো জানি কোনটা কোনটা মিলে, আমাকে একটু দেখাও, আমি দেখাই দিব না তোমাকে, সমস্যা নেই। আর তোমরা তোমাদের জন্য যেহেতু বলতেছো মিলতেছে না, অন্যান্য সাবজেক্ট গুলো দিতে হবে, আমি ওইটা আবার আলাদা ভাবে রেডি করতেছি, ওইটা আবার 2-1 দিনের মধ্যে তোমাদেরটা দিয়ে দিব, যেহেতু মিলতেছে না বলতেছো। কারণ আমি তোমার হচ্ছে দেখছিলাম যে ম্যানেজমেন্ট সবার সেম, মার্কেটিং সবার সেম, হিস্ট্রি সবার সেম, এই সাবজেক্ট গুলো সবার সেম ছিল। ঠিক আছে? তাও কেউ কেউ বলেছে যে মিলতেছে না, তো তাদের জন্য আমি আবার আলাদা করে করতেছি। আশা করছি কাল পরশুর মধ্যে তোমরা পেয়ে যাবে, এটা ইয়ে জি। চলতেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্যার বাকি যেই ম্যানেজমেন্ট স্যার ডিপার্টমেন্টের কই আমাদের বই ধরে সিলেবাসটা তৈরি করবেন? হ্যাঁ তাহলে হ্যাঁ, ওইটাই মিলবে। ওইটাই, আমরা তো আলাদা 7 কলেজের সাজেশন আলাদাভাবে পোস্ট করেছি, ন্যাশনালের জি সাজেশন আলাদাভাবে পোস্ট করেছি। 7 কলেজেরটা জি 7 কলেজ লেখা আছে, ন্যাশনালেরটাই জি ন্যাশনাল লেখা আছে, অবশ্যই দেখে নিবা। ডিপার্টমেন্ট সহ দিয়ে দিয়েছি। যেমন 7 কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আলাদা সাজেশন দিছি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আলাদা দিছি, মার্কেটিং এর আলাদা দিছি, ফিনান্সের আলাদা দিছি, সব সাবজেক্ট দেওয়া শেষ, সব ডিপার্টমেন্ট দেওয়া শেষ 7 কলেজে। আর ন্যাশনালের মধ্যে অ্যাকাউন্টিং আর ফিনান্স তোমাদের স্যার তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সব ডিপার্টমেন্ট, 7 কলেজ সব ডিপার্টমেন্ট দেওয়া শেষ, গ্রুপে পেয়ে যাবা, দেখো দেওয়া আছে সব। আর শুধুমাত্র ন্যাশনালেরটা বাকি আছে, ম্যানেজমেন্ট আর মার্কেটিং, এই 2টা ডিপার্টমেন্টের পুরোটা দেওয়া হয়নি। স্যার বলো। স্যার স্যার জার্নালে কিছু আমাদের সমস্যা হচ্ছে ছিল। ডিপার্টমেন্টের অর্থায়নের যেটা আছে, হ্যাঁ, ব্যবস্থাপনা অর্থায়ন। আমি তো বলেছি ন্যাশনালের ম্যানেজমেন্ট মার্কেটিং এর সাজেশনটা একটু চেঞ্জ করে আবার দিব। সিয়াম বলতেছে এক্সাম দিতে ভয় লাগে, এক্সাম দিতে ভয় লাগবে, ফাইনালে ভয় লাগবে যদি এখন মডেল টেস্ট না দাও। আর এখন যদি মডেল টেস্ট দিয়ে তোমার ভয়টা ভেঙে যায়, তাহলে ফাইনালে তোমার সাহস বাড়বে। আমি তো শেষের দিকে ফাইনাল পরীক্ষার আগে কিছু লেখার টেকনিক শেখাই। এই যে তোমার মডেল টেস্ট পরীক্ষা নিব, তোমার খাতায় কোথায় কোথায় লেখার টেকনিকের সমস্যা আছে, এইগুলো নিয়ে ফাইনাল পরীক্ষায় আমরা
ফাইনাল পরীক্ষার আগে, তখন লেখার টেকনিক শিখে। কারণ ইন্টারের লেখা, এসএসসি লেখা আর যাতে আর হচ্ছে ভার্সিটির লেখা তো এক জিনিস না। আমরা ওই জায়গায় ভুল করি, তো এই জন্য তো থিওরিতে মার্কস আসে না, স্টুডেন্টরা ফেল করে। তো এগুলো শেখাবো, তো মডেল টেস্ট না দিলে, তোমার ভুলগুলো না ধরতে পারলে এটা কিভাবে শেখাবো? এই জন্য পরীক্ষা সবাইকে দিতে হবে। এই জন্য বলেছি যে পেমেন্ট এবং পরীক্ষার ফি এটা এই নাম্বারে পাঠিয়ে দিও। নাম্বারটা সেভ করে নিতে বলেছি, যদিও বলি প্রত্যেকবার যে নাম্বারটা সেভ করে নিবা ফোনে। ঠিক আছে, এটা পাঠিয়ে আমাকে কনফার্ম করলেই হবে। স্যার, হ্যাঁ, আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফিনান্স সাবজেক্টের থিওরিটা দেওয়া হয়নি, হ্যাঁ, ওটা সাজেশন। ওটা ওটা মিস্টেক হয়েছে, তোমাদের ফিনান্সটা দেওয়া হয় নাই। এটা আলাদাভাবে রেডি করা আছে। হ্যাঁ, এটা আমরা এই যে দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, এটা রেডি আছে, টাইপিং করা কমপ্লিট, আমার মনে আছে এটা। স্যার, স্যার যেদিন এক্সাম আচ্ছা, ওই দিনই কি পিডিএফটা রেডি করে দিয়ে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সাবমিট করতে হবে? এক্সামের পরেই, এক্সামের পরেই খাতার ছবি পিডিএফ করে ওটা অবশ্যই মেইল করে পাঠাবে, বা হোয়াটসঅ্যাপে বা মেইল করে পাঠিয়ে দিতে হবে অবশ্যই। বলে দিব কিভাবে পাঠাবো, আমি সুন্দর করে নিয়ম লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, আরাফাত বলতেছে যে সাজেশনটার হার্ড কপি পাওয়া যাবে কিনা। হ্যাঁ, সাজেশনের হার্ড কপি আমরা তো কুরিয়ার করে দিয়েছি অলরেডি, অনেকের কাছে কুরিয়ার করে দিয়েছে, আবার কেউ কেউ এখনো পায়নি হাতে। আসলে সব জায়গায় কুরিয়ার তো একই সময়ে পৌঁছায় না, কারোরটা দেখা যাচ্ছে 1 দিনে 2 দিনে পেয়ে যাচ্ছে, কেউ আবার দেখা যাচ্ছে 4-5 দিন সময় লাগতেছে। তো এই জন্য অনেকের কাছে কুরিয়ার করে দিয়েছি, যারা যারা সাজেশন হার্ড কপি অর্ডার করেছো সবাইকে কুরিয়ার করে দিয়েছি। আর স্যার কোন এই কোশ্চেন? পিডিএফ এর এক্সারসাইজের জার্নালে একটু সমস্যা ছিল। হ্যাঁ, পিডিএফ এর মধ্যে অ্যান্সার থাকে, কিন্তু হার্ড কপিতে অ্যান্সার থাকে না, কারণ হার্ড কপিতে অ্যান্সার দিলে তুমি অ্যান্সার দেখে দেখে করবা। এই জন্য পিডিএফ এ অ্যান্সার দিয়ে দিই, যাতে অ্যান্সার দরকার হলে পিডিএফটা দেখে নিতে পারো। স্যার হার্ড কপি আর পিডিএফ তো একই না, এটার মধ্যে পার্থক্য আছে কি? পার্থক্য শুধু পিডিএফ এ সলিউশন থাকে, হার্ড কপিতে সলিউশন থাকে না। আচ্ছা কারণ সলিউশন গুলো ওই দেখে 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 করার মধ্যে কোনো ক্রেডিট নাই, আমরা অফলাইনে করাই, সলিউশন থাকে না, ওটা বোর্ডে করাই দিই। আর তোমরা যখন বাসায় করবা ওটা সলিউশন রাখা যাবে না। হ্যাঁ, যখন দরকার হবে তখন পিডিএফটা অন করে সলিউশনটা একবার চোখ বুলাই নিবা, কিন্তু দেখে দেখে করা যাবে না। স্যার অ্যাকাউন্টিং এ ম্যাথের ফাইনাল সাজেশন কি দিয়েছিলেন? অ্যাকাউন্টিং ফাইনাল সলিউশন দিয়ে দিয়েছি, হ্যাঁ। তোমাদের তোমাদের জুলাই মাসের গ্রুপে পোস্ট করি নাই, কবিভাগের জুলাই জন্য মাসের গ্রুপে দিয়ে দিব। স্যার কবিভাগের জন্য কি যে বইতে যে অধ্যায় ভিত্তিক শর্ট কোশ্চেন গুলো থাকে ওগুলো পড়লেই হবে? শুধু ওইগুলা বিগত বছরের, 5 বছরের, 6 বছরের বোর্ড কোশ্চেন পড়লে হবে ক বিভাগ ন্যাশনালের জন্য। আর কিছু দরকার নেই তোমাদের ওইগুলা ক বিভাগে। ক বিভাগ এতটা হার্ড করে না, সো ওইটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লে কমন চলে আসে। হার্ড করবে এই যে খ গতে একটু ঝামেলা করে। যাই হোক, তোমরা পরীক্ষাটা একটু সিরিয়াসলি নাও, পরীক্ষাটা একটু সিরিয়াস ভাবে দাও। 10 তারিখে অনেকে পরীক্ষা দিবে, অনেকে আজকে টাকা পাঠিয়েছে। হ্যাঁ, হয়তো তোমাদের মধ্যে আছে স্যার, কেউ কেউ টাকা পাঠিয়েছে আজকে, হয়তো তা সে অ্যাডমিট কার্ড নিবে। কেউ পাঠিয়েছো বলো তো, এখান থেকে আমি একটু দেখতে চাই কে পাঠাইছো। জি স্যার। হাবিবা পাঠাইছো না? আর কে পাঠাইছো? জি ভাই, আমি নগদে 350 টাকা পাঠাইছি। আমাদের পাঠাইছো, আচ্ছা। তারপরে এই তো তোমাদের মধ্যে অনেকে পাঠাইছে। তাহলে বাকি যারা আছো অবশ্যই তোমরাও অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিবে পেমেন্ট করে, ঠিক আছে। এটা পরীক্ষাটা দিতে হবে, এটা না দিলে আসলে জাজমেন্টটা পুরোপুরি হয় না, বা আমিও সঠিকভাবে গাইডলাইনটা দিতে পারবো না যে তোমার ফলটা কোথায়। আমি তো যখন ক্লাস নিব তখন তো আমি বলবো যে এর এই প্রবলেম গুলো হচ্ছে, বা কে কি প্রবলেম গুলো করেছে, এগুলো তো বলবো। এগুলো না বললে শিখবা কিভাবে? আর ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট খারাপ করো, তাহলে আরো তো ইয়ার পরে রয়েছে, তখন তো এই ধারাবাহিকতা যদি রক্ষা করো, তাহলে তো এই বছরের রেজাল্ট খারাপ হলে এটার ব্যাকআপ দিতে দিতেই তো তুমি পাগল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই একটু সিরিয়াস থাকো, আর এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটাতে সেন্ড মানি করে আমাকে একটু মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবা, ঠিক আছে। তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।